কখনো উৎসবের রাতে আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? মনে হয় যেন হাজার হাজার রঙিন আলোর বিন্দু ভেসে বেড়াচ্ছে, তাই না? রাতের আকাশটাকেই যেন কেউ একটা ক্যানভাস বানিয়ে ফেলেছে। ওগুলোই তো ফানুস। তো আজ আমরা এই সুন্দর রঙিন ফানুসের পেছনের গল্প, মানে এর ইতিহাস আর বিজ্ঞানের যে জাদুটা আছে সেটা নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। সত্যি, ফানুস কিন্তু শুধু একটা কাগজের লণ্ঠন না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা এমন একটা জিনিস যা মানুষের মনে একটা অন্যরকম আনন্দ আর উৎসাহ নিয়ে আসে। ভাবুন তো, যখন একটা ফানুস আস্তে আস্তে উপরে উঠতে থাকে, আমাদের সবার মনের ভেতর যে একটা শিশু লুকিয়ে থাকে, তার বিস্ময়টাও যেন ফানুসটার সাথেই আকাশে উড়ে যায়। তো আমাদের প্রথম ভাগে আমরা দেখব কিভাবে এই সুন্দর আলোগুলো আমাদের বিভিন্ন উৎসবের একটা পার্ট হয়ে গেল, মানে অবিচ্ছেদ্য অংশ আর কি। ফানুসের যে একটা সাংস্কৃতিক দিক আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন দুর্গাপূজা বা কালী পূজা মানে দীপাবলি, এমনকি দোলের মতো রঙের উৎসবেও কিন্তু ফানুসের চল খুব বেশি। এই সময়গুলোতে দেখবেন রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি মন্দিরগুলো ফানুসের ওই নরম আলোয় কি সুন্দর সেজে ওঠে। উৎসবের আমেজটা যেন কয়েকগুণ বেড়ে যায়। একটা মজার ব্যাপার কি জানেন? গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই প্রথম ফানুস ওড়ানোর উৎসব শুরু হয়েছিল। অনেক আগে, সেই প্রাচীনকালে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদের মতো জায়গায় জমিদারদের উদ্যোগে এইসব উৎসবের আয়োজন করা হতো। আচ্ছা, এবার চলুন একটু ইতিহাসের দিকে ফেরা যাক। এই যে ফানুসের ছোট্ট একটা উড়ান, এটা আসলে মানুষের আকাশে ওড়ার যে একটা বিশাল স্বপ্ন, তারই একটা অংশ। একদম প্রাচীন ধারণা থেকে শুরু করে প্রথম বেলুন তৈরি পর্যন্ত এই পুরো জার্নিটা ছিল দারুণ রোমাঞ্চকর। এর শুরুটা হয়েছিল কিন্তু অনেক অনেক আগে, প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে। তখন চীনে প্রথম ধর্মীয় অনুষ্ঠানে ফানুস ব্যবহার করা হতো। ভাবুন কত আগে! এরপর তো শত শত বছর কেটে গেল। অবশেষে 1782 সালে ফ্রান্সে মন্টগোলফিয়ার ভাইরা প্রথম হট এয়ার বেলুন ওড়ালেন। আর সেখান থেকেই তো শুরু। ধাপে ধাপে এগিয়ে 1903 সালে রাইট ভাইদের হাত ধরে মানুষ সত্যি সত্যি উড়তে শিখল। তার মানে বলা যেতেই পারে যে এই বিশাল স্বপ্নের প্রথম আগুনটা কিন্তু ফানুসই জ্বালিয়েছিল। এই মন্টগোলফিয়ার ভাইদের আবিষ্কারের গল্পটা কিন্তু দারুণ মজার। জোসেফ আর স্টিফেন, এই দুই ভাই। তো তারা একদিন দেখছিলেন যে তাদের কাগজের কলের চিমনি দিয়ে ধোঁয়া কি ভীষণ জোরে উপরে উঠছে। আর ওটা দেখে জোসেফের মাথায় একটা আইডিয়া এলো। তিনি ভাবলেন, আরে এই ধোঁয়ার শক্তিটা কাজে লাগিয়ে তো হালকা কিছু ওড়ানো যেতেই পারে। আর যেই ভাবা সেই কাজ, সিল্কের কাপড়ের একটা থলেতে ধোঁয়া ভরে প্রথম পরীক্ষা করলেন, আর সেটা সোজা উড়ে গিয়ে ঘরের ছাদে আটকে গেল। কি কাণ্ড বলুন তো! ওই ছোট্ট একটা পরীক্ষা থেকেই কিন্তু তাদের সাফল্যের শুরু। এরপর তারা আরও বড় বড় বেলুন বানালেন, আর সেগুলো প্যারিসের বড় বড় বিজ্ঞানী, এমনকি ফ্রান্সের রাজার সামনেও উড়িয়ে দেখালেন। একবার ভাবুন তো, কি সাধারণ একটা জিনিস খেয়াল করে কত বড় একটা আবিষ্কার করে ফেললেন। কিন্তু এখানে একটা অবাক করা ব্যাপার আছে। এই যে নতুন উড়ন্ত যন্ত্রটা, এর প্রথম যাত্রী কিন্তু কোনো মানুষ ছিল না। তাহলে কারা ছিল সেই প্রথম আকাশযাত্রী? কোনো আইডিয়া? হ্যাঁ, একদম ঠিক। প্রথম যাত্রী ছিল একটা ভেড়া, একটা হাঁস আর একটা খরগোশ। আসলে বিজ্ঞানীরা তখন নিশ্চিত ছিলেন না যে অত উঁচুতে বাতাসে নিঃশ্বাস নেওয়া সম্ভব কিনা। তাই তারা দেখতে চেয়েছিলেন যে প্রাণীরা ওখানে বেঁচে থাকতে পারে কিনা। মানে মানুষের আকাশে ওড়ার আগে এই নিরীহ প্রাণীগুলোই কিন্তু পথপ্রদর্শক ছিল। তো ইতিহাস তো জানা হলো, এবার আসা যাক বিজ্ঞানের দিকে। ওই যে ফানুস আকাশে ভেসে থাকে, এর পেছনের জাদুটা কি? এটা আসলে কোনো জাদু-টাদু নয়, বরং একদম সহজ কিছু বিজ্ঞান। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কিভাবে কাজ করে। এর পেছনের মূল নীতিটা খুবই সোজা। ঠান্ডা বাতাস, বুঝলেন, ওটা বেশ ভারী হয়, তাই সবসময় নিচে নামতে চায়। আর গরম বাতাস, ওটা ঠিক তার উল্টো, হালকা, তাই উপরে ওঠে। তো যখন ফানুসের ভেতরে আগুন জ্বালানো হয়, তখন কি হয়? ভেতরের বাতাসটা গরম আর হালকা হয়ে যায়। আর তখন চারপাশের যে ঠান্ডা আর ভারী বাতাস আছে, সেটা তাকে ঠেলে উপরে তুলে দেয়। সিম্পল। ফানুস ওড়ানোর পুরো প্রসেসটাও কিন্তু বেশ স্টেপ বাই স্টেপ। প্রথমে তুলো আর কর্পূর দিয়ে একটা সলতের মতো বানানো হয়, যেটা স্পিরিটে ভেজানো থাকে। এরপর ওটাতে আগুন দেয়া হয়, আর সঙ্গে সঙ্গে গরম বাতাস তৈরি হতে শুরু করে। এই গরম বাতাসটাই ফানুসের ভেতরে ঢুকে ওটাকে ফুলিয়ে তোলে। আর যখন ভেতরের বাতাসটা যথেষ্ট গরম আর হালকা হয়ে যায়, তখন ফানুসটা একা একাই আলতো করে আকাশে ভেসে ওঠে। আর জানেন, একবার উড়তে শুরু করলে এই সাধারণ দেখতে ফানুসটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। একটা ফানুস সাধারণত 30 থেকে 40 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। ভাবা যায়? সত্যিই অবিশ্বাস্য। আচ্ছা, ফানুস কিন্তু ততক্ষণই ওপরে উঠতে থাকে যতক্ষণের ভেতরের বাতাসটা বাইরের বাতাসের চেয়ে হালকা থাকে।
তারপর একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেলে যখন ফানুসের ভেতরের আর বাইরের বাতাসের ঘনত্ব বা ডেন্সিটি সমান হয়ে যায়, তখন ওটা আর ওপরে ওঠে না, ভেসে বেড়াতে শুরু করে। আর এভাবেই ভাসতে থাকে যতক্ষণ না ভেতরের আগুনটা নিভে গিয়ে বাতাসটা আবার ঠান্ডা হয়ে যায়। তো আমাদের আলোচনার একদম শেষ ভাগে এসে আমরা দেখব যে ফানুস আসলে শুধু কাগজ আর আগুনের খেলা নয়, এর মানেটা আরও অনেক গভীর। এটা আলো আর আনন্দের একটা দারুণ প্রতীক। দেখুন, ফানুস আমাদের মনে একটা আনন্দ নিয়ে আসে, তাই না? যে কোনো উৎসবের সৌন্দর্যকে এটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটাকে তো আকাশে ভাসমান একটা আর্ট ফর্মও বলা যায়। এটা আলো আর সেলিব্রেশনের একটা শক্তিশালী প্রতীক। এর ওই উজ্জ্বল আলোটা যেন আমাদের জীবনের সব অন্ধকার দূর করে একটা খুশির খবর নিয়ে আসে। এখন তো অবশ্য বাজারে নানা রকম ফানুস পাওয়া যায়। সেই ট্র্যাডিশনাল কাগজের ফানুস তো আছেই, তার পাশাপাশি প্লাস্টিকের তৈরি যেগুলো বেশি দিন টেকে সেরকম ফানুসও আছে। আবার ব্যাটারি দিয়ে জ্বলে এমন নিরাপদ ইলেকট্রনিক ফানুসও পাওয়া যায়, যেগুলো উৎসবকে আরও বেশি উজ্জ্বল করে তোলে। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন রেখে যাই, আলোর এই যে উৎসব, এটা তো শুধু আকাশেই সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের মনে, আমাদের জীবনে আর কোথায় কোথায় আনন্দ ছড়িয়ে দেয় বলে মনে হয়? উত্তরটা না হয় নিজেরাই একটু ভেবে দেখবেন।